বলছি হে ভগবান, এসব কি? আমার বাড়ির বাইরে উঠোনে কে বসে আছে? আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে একটি না, আজকে দুটি ঘটনা নিয়ে। আর তোমাদের আমি অলরেডি কমিউনিটি পোস্ট কিন্তু শেয়ার করে জানিয়ে দিয়েছি কিসের উপর ভিত্তি করে আজকে দুটো ঘটনা থাকছে। তাহলে চলো বেশি কথা একদম বাড়াবো না, সকলকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে প্রথমে যে ঘটনাটা বলবো, ঘটনাটা হচ্ছে একটি লাশ কাটা ঘরকে কেন্দ্র করে। আর মূলত আজকে ঘটনাটা হচ্ছে একটি ডেড বডিকে নিয়ে। এবার ঘটনাটা তোমাদের সামনে পুরো বিস্তারিত বলি। ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের ব্যারাকপুরে। এবার ঘটনাটা যেখানে ঘটে ব্যারাকপুরে, যে লাশ কাটা ঘর রয়েছে মনিরামপুরের ওখানে, ঠিক ওইখানে ঘটনাটা ঘটে। আজ থেকে প্রায় 23 বছর আগেকারের ঘটনাটা হয় এই রকম। একটি ছেলে প্রেমজনিত কোনো কারণে রাতের বেলা সুসাইড করে নেয়। ও যখন সুসাইড করে তখন ওর বাড়ির লোক কিন্তু গুণাক্ষরও টের পায়নি, কারণ বাড়িতে ছেলেটি কিন্তু একদম স্বাভাবিক থাকতো। আর ও যে সুসাইড করার মতো কোনো এরকম কিছু করবে, বাড়ির লোক কি ওর বন্ধু বান্ধব কেউ কিন্তু বিষয়টা বুঝতে পারেনি। তবে যে সুসাইড করে তার নামটা আমি এখানে তুলে ধরছি না, তার কিন্তু দুটো বন্ধু জানতো যে ও একটি মেয়েকে ভালোবাসে। তাদের মধ্যে কিছুদিন যাবৎ খুবই ঝামেলা চলছিল। আর এই ঝামেলার কথাটা কিন্তু যে সুসাইড করে সে কিন্তু তার দুটো খুব কাছের বন্ধুকে একবার জানিয়েছিল। তো এবার প্রেম ভালোবাসার মধ্যে ঝামেলা হবে না, অশান্তি হবে না, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। কারণ প্রেম ভালোবাসার মধ্যে আমরা জানি যত ঝামেলা রাগারাগি হবে তত ভালোবাসা নাকি বাড়বে। তো সেরকম ভাবে হঠাৎ করে রাতের বেলা ছেলেটি বন্ধুদের সাথে বেশ আড্ডা দেয়, জমিয়ে গল্প করে, নানা রকম কথা প্রত্যেক দিনের মতো করে। কিন্তু সকালবেলা যখন ছেলেটির মা ছেলেটিকে ডাকে যে বাবু ওঠ, বাবু ওঠ, অনেকবার করে ডাকে, কারণ ছেলেটি তার মায়ের সাথে প্রত্যেকদিন সকালবেলা মর্নিং ওয়াক করতে যেত, হাঁটতে বেরোতো। তার জন্য মা ডেকে নিয়ে যেত ছেলেটাকে, ওর চেহারা একটু হেলদি ছিল। আর ওর মা প্রত্যেক দিনের মতো সেদিন ভোরবেলা 5টার সময় উঠে ছেলেকে ডাকে। ছেলে কোনো মতে ঘুম থেকে ওঠে না, ঘরের দরজা খুলছে না। তখন তার মায়ের একটু সন্দেহ হয় যে এতবার করে ডাকছি, বাবু দরজা কেন খুলছে না। তখন সাথে সাথে তার মা তার বাবাকে ডাকে, মানে হাজবেন্ডকে, বলে দেখো না আমাদের বাবু দরজা খুলছে না, তো প্রত্যেকদিন ওকে আমি ডেকে নিয়ে যাই, 2-3 ডাকে উঠে যায়। আর প্রত্যেকদিন একটা রেগুলার মেনটেন করলে না হাঁটা, দেখবে সপ্তাহখানিক একটু অসুবিধা হয় উঠতে, তারপর তো সেটা রেগুলার হয়ে যায়। তার মা তখন বলছে যে বাবু তো এতক্ষণ ডাকতে লাগে না, ও তো উঠে পড়ে, আজকে উঠছে না কেন। তখন ছেলেটির বাবা সাথে সাথে ওর মায়ের কথা মতো এসে ঘরের যে দরজায় দুমদাম করে শব্দ করতে থাকে, কিন্তু কোনো মতে ঘরের ভেতর থেকে টু শব্দ পর্যন্ত আসছে না। তখন তার মায়ের সন্দেহ হয়, ওই বলে না মায়ের মন দেখবে সন্তানের কু হওয়ার আগেই কিন্তু মায়ের মন ঠিক সাড়া দেয়। তখন তার মা হাউমাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করে আর বলে বাবু নিশ্চয়ই কিছু হয়েছে। তখন বলছে আরে চুপ করো তো, বাবুর কিছু হয়েছে। আরে দাঁড়াও, হতে পারে অঘরে ঘুমাচ্ছে, আর রাতের বেলা তো কানে হেডফোন দিয়ে থাকে, হয়তো হেডফোন দিয়ে আছে শুনতে পাচ্ছে না। তখন সেই ছেলেটির মা বারবার করে বলছে না ওর কিছু হয়েছে। যাই হোক, এরম করতে করতে একটা সময় চিৎকার চেঁচামেচি, ওর মায়ের কান্না শুনে আশেপাশে অনেকেই সকালবেলা হাঁটাহাঁটি করে, ফুল তুলতে বেরোয়, তারাও তাদের বাড়ির সামনে জমায়েত হয়ে তখন সবাই বলে যে কি হয়েছে কি হয়েছে। তখন জানতে পারে যে ছেলেটি কোনো রকম ঘর থেকে সারা শব্দ করছে না। তখন পাড়ার কিছু স্থানীয় লোক আর ছেলেটির বাবা সবাই মিলে যখন ঘরের দরজাটাকে ভাঙে, তখন দেখে ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। যাই হোক, এবার যেখানে সুসাইড কেস, তাকে নিয়ে যাওয়া হয়, পুলিশ পাঠায় হচ্ছে মর্গে। এবার যখন মর্গে পাঠায় মানে লাশ কাটা ঘরে, তখন ওখানে প্রচুর লাইন। ওই ছেলেটির লাশ কাটা ঘরে গিয়ে দেখে প্রায় ওর আগে 4 জন অলরেডি লাইনে রয়েছে। এবার যে প্রথম আছে তার প্রথম হবে পোস্টমর্টম, তারপর দ্বিতীয় জন, তৃতীয় জন, এরকম করে 4র্থ নম্বরে ছেলেটির
নাম্বার আসে। তিনজনকে পোস্টমর্টম করার পর সেই ডোম হঠাৎ করে বলে আমি একটুখানি আসছি, শরীর খারাপ লাগছে। আসলে তারাও কিন্তু একদম কন্টিনিউ কাজ করতে পারে না, তো সেরকম ভাবেই তারা বলল আমরা আসছি। দুজন ছিল, বললো আমরা আসছি, দুজন কিন্তু লাশ কাটে, ঠিক আছে। আরো দুজন ছিল, তারা ওই জল দিয়ে পরিষ্কার করে, রক্ত ফক্ত থাকে তো জল দিয়ে পরিষ্কার করে, লাশ নিয়ে আসা, লাশ তোলা, এইসব কাজ করে। আর যারা অ্যাকচুয়ালিও আসল ডেড বডি যারা চেরাচিরি করে, কাজ করে, তারা দুজন বেরিয়ে যায়। এবার ডাক্তার তখন বলল যে রাত হয়ে যাচ্ছে, এখন তো অনেকটা সময় হতে যাচ্ছে, রাতের বেলা হলে অসুবিধা হয়ে যাবে আমার, তো আমি আধ ঘন্টা মতো দেখছি, নালে পরে লাশ কিন্তু রেখে দিতে হবে, কালকে সকালে পোস্টমর্টম হবে। এবার বাড়ির লোক কখনই সেটা মানবে না, বাড়ির লোক বলছেন না আমরা রাত কাভার করবো না, আমাদের ছেলের কোনো রকমে যাই হোক না কেন আপনারা এখনই করে দেন। ডাক্তারের সাথে একটা বচসা বাঁধে পরিবারের লোকের। এরকম সময় হয় কি অদ্ভুত ভাবে, এইবার ঘটনাটা শোনো, ওই ছেলেটিরই, যেই ছেলেটি সুসাইড করে রাতের বেলা, ওর একটা বন্ধু আসে, এসে তখন বলছে এই এত এখানে দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের বন্ধুর লাশ কাটা হলো না, আরে ওর কি আছে। তখন সবাই বলছে দেখ তুই চিৎকার চেঁচামেচি করিস না, এখানে নীরবতা পালন কর, কারণ এখানে সব রকমের লোকজন রয়েছে, তো ডাক্তাররা রয়েছে, পুলিশও থাকে, আর এইটাই হচ্ছে লাস্ট আমাদের ভাইয়ের ডেড বডিটা, এখন লাস্ট, এটা যদি পোস্টমর্টম হয়ে যায় তারপরে এখন আর কোনো বডি নেই। আরে এর আগে বলিস না, 3টে বডি তো ওরা কাটলো, তো ডোম যারা আছে লাশ কাটে তারা গেছে একটুখানি হয়তো পান ঠান মদ ফদ খেতে, তো আমাদের এখানে ওয়েট করতে হবে। এইদিকে দেখ না ডাক্তারও বলছে আধ ঘন্টা পর ডাক্তার বেরিয়ে যাবে, এতক্ষণ থাকতে পারবে না, অনেকক্ষণ ধরে ডাক্তার প্রায় রয়েছে। তো ওই বন্ধুটা বলছে আরে দূর, ডোমের কি দরকার, আমি ওর বডি কেটে দিচ্ছি চল। তখন বলছে এই কি বলছিস উল্টা পাল্টা কথা, বডি কেটে দিচ্ছিস, তুই এসব পারবি নাকি, লাশ কাটা ঘরের কাজ তুই জানিস লাশ কাটতে, আর তুই কি রে, কিভাবে তুই কাটবি রে, আমাদের বন্ধু তো, ওকে কাটাই ছেড়াই করতে পারবি। তখন ও বলছে আরে জানিস, তোরা জানিস আমি 4 বছর যে বাইরে ছিলাম, পাড়ায় জানে আমি নাকি সুরাটে কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করতাম, তোরা জানিস আমি কলকাতাতেই ছিলাম একটা খুব নামি জনপ্রিয় হসপিটালে, আমি মর্গেই কাজ করতাম ডোমের, জানিস আমি কত লাশ কেটেছি গুনে বলতে পারবো না। তখন বন্ধুরা বলছে যে সত্যি তুই এই কাজ করতিস, বলছে হ্যাঁ রে। এইবার ওই কথা বলতে বলতে সে ডাক্তার তখন বেরিয়ে যাচ্ছে, ও ডাক্তারকে গিয়ে বললো যে স্যার আমি এরকম কলকাতায় কোনো একটা হসপিটালের নাম বললো আমি ওখানে ডোমের 4 বছর আমার এক্সপিরিয়েন্স আছে, আমি লাশ কেটেছি, আমি আমার বন্ধুকে নিজের হাতে এইটা করতে চাই। তখন সেই ডাক্তার পারমিশন তো কখনো দিতে পারে না। এবার ডাক্তার দেখো আমাদের যেটা হয় আর কি, বুঝতেই পারছো সবকিছু চটজলদি। ডাক্তার তখন বলল যে আমারও যেতে লেট হচ্ছে, আবার এই ডেড বডিটা থাকলে যদি ওরা ডোমরা চলে আসে আগের ডোম দুটো, আবার আমাকে কল করলে আসতে হবে, ঝামেলা। তো ডাক্তার সুবিধা বুঝে তখন ডাক্তার বলল ঠিক আছে তোমার যদি অভিজ্ঞতা থাকে তুমি ওই হসপিটালে যদি তুমি লাশ কাটো তাহলে পারে যাও কাটো, পারমিশন দেয়। আর যে দুটো ডোম গেছে তারা কিন্তু তখনও পর্যন্ত এসে ওঠেনি, আর ওই বন্ধুটা তখন চলে যায় সোজা লাশ কাটা ঘরের মধ্যে। এইবার ঘটনাটা যিনি শেয়ার করেন উনি বলেন বিশ্বাস করবেন না, আমরা যে লাশ কাটা ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছি ওখানে আমরা দেখছি এমন এমন জিনিস, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা জীবিত অবস্থায় আমাদের শরীরটাকে কতটা ভালোবাসি, নখ পরিষ্কার করা, হাত পা গলা মুখ সব কিছু সুন্দর করে নেল পালিশ করা, এত যত্ন করি। ওখানে গিয়ে একটা এমন দৃশ্য চোখের সামনে দেখলাম, কম করে 10 থেকে 20টা লাশ পচে গলে গেছে, ওরকম ভাবে চাপা দিয়ে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, শুধু ফ্যান চলছে, 8টা 9টা ফ্যান সারাক্ষণ কন্টিনিউ ফ্যান চলছে। যদি লোডশেডিং হয় তখন কি হয়, তখন তো ফ্যানগুলো অফ হয়ে পড়ে থাকে পুরো অন্ধকার। আর আরেকটা ভয়ঙ্কর জিনিস যেটা চোখে পড়ে, বিড়াল যেরকম হয় বিড়ালের সাইজের এক একটা ইঁদুর, আমরা ওখানে দেখছি ও যখন ভিতরে গিয়ে আমাদের বন্ধুর লাশ কাটছে, আমরা ওখানে বাইরে দাঁড়িয়ে আছি, আমরা দেখছি সেই ইঁদুরগুলো কোনো মানুষের পায়ের আঙুল, কোনো মানুষের হাতের আঙুল
হ্যাঁ, পায়ের আঙুল, হাতের আঙুল সেগুলো মুখে করে নিয়ে দৌড়াচ্ছে। একটা দুটো না, 3টে 4টে ওই রকম বড় 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 ইঁদুর। দেখে মনে হবে বিড়াল, ওগুলো কিন্তু ওগুলো বিড়াল না, ওগুলো হচ্ছে এক একটা ইঁদুর। আমরা এই দৃশ্য দেখে সারা শরীর ওখানে গোলাতে থাকে। আর যে বিকট দুর্গন্ধ, পচা মাংসের, মানে কি বলবো, ভগবানকে একটাই কথা প্রার্থনা করবো, কেউ যেন ওখানে যেতে না হয়। এত নরক বলা যায় ওটাকে, এত নোংরা একটা জায়গা। পরিষ্কার করুক, জল দিয়ে ধুক, যাই করুক, একটা ভ্যাপসা মাংস, পচা বিচ্ছিরি দুর্গন্ধ। আর ওরকম দেখছি বড় বড় ইঁদুরগুলো মানুষের হাতের আঙুল, পায়ের আঙুল কেটে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এরকম করে প্রায় অনেকটা ক্ষণ যাওয়ার পর আমাদের সেই বন্ধু হাত টাত ধুয়ে দেখলাম আসলো। আসতে তখন ডাক্তার পারমিশন দিল যে ঠিক আছে, তোমরা ডেড বডি নিয়ে চলে যাও। আমরা ওখান থেকে গাড়িতে ডেড বডি তুলি শ্মশানের উদ্দেশ্যে। আমাদের সেই বন্ধু যে লাশ কাটে ওর, সেই বন্ধুকেও আমরা সাথে করে নিয়ে এবার শোনো, আমরা শ্মশানে যাই। ওকে দাহ করতে হবে, ওকে পোড়াতে হবে। এবার দাহর ওখানে যখন যাই তখন দেখলাম ওর আগে দুজন আছে, সেই ডেড বডি দুটো পুড়বে, তারপরে আমাদের বন্ধুর ডেড বডিটা পোড়াতে হবে। আমরা ডেড বডি রেখে দিয়েছি, ওর পাশে একটা ছেলেকে বসিয়ে রেখেছি, ওকে ঘি মাখিয়ে ডেড বডিটাকে, মানে আমাদের বন্ধুর বডিকে। এবার আমরা ব্যাচেলার ছেলে, প্রায় রাত তখন 12টা বেজে গেছে। আমরা ওখানে সবাই মিলে বসে রয়েছি। যে ডেড বডিটা কেটেছে ও এসে বলল, এই চল আমরা এখানে কি করব, এখন তো অনেক দেরি আছে, আমরা একটুখানি জোগাড় করি, একটু খাই, আমাদের বন্ধু চলে গেল, আর আমি তো কেটেছি, আমার না কিরকম লাগছে শরীরটা। তখন আমাদেরই মধ্যে একজন বন্ধু বলল, কেন, তোর তো 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, তুই তো কলকাতায় কোনো নামি দামি হসপিটালে লাশ কাটা ঘরে কাজ করতিস, ডোমে, তোর আবার কিরকম লাগছে মানে। তখন বললো, দেখ, সেটা আমি 7 বছর আগে করেছি, 4 বছর টানা, এখন 7 বছর পর আমি প্রথম, তাও আমার বন্ধুর লাশ কাটলাম, একটা তো শরীরে কিরকম হচ্ছে। যাই হোক, ওই কথা বলতে বলতে আমরা সবাই ওখানে বসে থাকি। ওই নিজে গিয়ে গঙ্গার ওখানেই বিক্রি হয়, ও নিয়ে আসে, ঠিক আছে। নিয়ে আসার পর ও বলল যে চল সবাই খাই। তা আমি বললাম হ্যাঁ। এবার আমরা সবাই খাবো, ঢেলেছে, খাচ্ছি, গল্প করছি অল্প অল্প করে। এইবার একটা বডি পরে, মানে অলরেডি একটা পোড়ানো হয়ে গেছে, একটা ঢোকানো হয়েছে। এরপর আমাদের বন্ধু যাকে বসিয়ে রেখেছি, বন্ধুর খাট ধরে বসে রয়েছে, যে তোরা কোথায়, তোরা আয়, কাঠ ঠাট সব রেডি কর, তো এখানে তো ডোমরা আছে, ওকে পুড়িয়ে দিই, কেন বলতো, আবার এরপরে যদি রাত হচ্ছে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা কর, তোরা চলে আয়। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আমরা আসছি, দাঁড়া, আর একটু পরে আসছি। তো এই কথা বলতে বলতে যে লাশ কেটেছে ও দেখছি আমাদের সঙ্গে বসে কথা বলছে, কিন্তু কথা বলছে, ঠিক আছে, বলতে বলতে না দুম মেরে যাচ্ছে, মানে কিরকম বলতো, মাথাটা পড়ে যাচ্ছে এরকম নিচে। ও কিন্তু ঘুমাচ্ছে না, তাকিয়ে রয়েছে, মাথাটা এরকম করে নিচের দিকে তাকিয়ে রয়েছে। আমরা সবাই কথা বলছি যে দেখ, এরকম ভালোবাসা না করলেই নয় না, মরতে হলো, হ্যাঁ এখন কি হলো, তুই মা বাবার একটা ছেলে চলে গেলি, মেয়েটার কি হবে, এইসব আমরা কথা বলছি। ও দেখছি ওই হাতে গ্লাসটা ধরে এরকম মাটির দিকে তাকিয়ে রয়েছে। আমরা সবাই কিন্তু ওর দিকে নজর সবাই দেখছি। তো আমাদের মধ্যে একটি ছেলে, ওর নাম হরি, ও হট করে বলল, এই কি হলো, তুই হাতে গ্লাস নিয়ে বসে আছিস, চল, ওকে তো এখন পোড়াতে হবে, কাঠ সাজাবে, চল চল চল, তাড়াতাড়ি মার, ওকে বলছি, মানে তাড়াতাড়ি মদটা খেয়ে নে, ওকে বলছে আর কি ওদের ভাষায়। তখন ও হাসছে বসে বসে, দেখলি আমি কত কিছু পারি রে, তোরা বিশ্বাস করলি না আমার উপর, বল, বলে এরকম করে যখন তাকায়, বলছে বিশ্বাস করবেন না, যিনি আমাকে ঘটনা পাঠান ওই দাদা ভাই বলছে, বিশ্বাস করবেন না, ওর যে চোখ দুটো না, শুধু লাল না, লাল তো আমরা সবাই ড্রিঙ্ক করেছি, আমাদের সবারই চোখ লাল, কারণ আমরা সেই সকাল 10টা থেকে আমাদের বন্ধুর ডেড বডি নিয়ে হসপিটাল, থানা, মর্গ এই করে বেড়াচ্ছি, ঠিক আছে, আমাদের সবারই অবস্থা খুব খারাপ, হালকা পেটে পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, সকালে গরম ছিল, রাতের বেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, চোখ সবার লাল। কিন্তু যে ও লাশ কাটে, আমাদের বন্ধু সামনে যে বসে রয়েছে, ওর চোখ দিয়ে
শুধু লাল না, একটা আগুনের গোলার মতো ওর চোখে লাল লাল মণিগুলো জ্বলছে। এই দৃশ্যটা আমরা সবাই ওখানে বসে দেখি। দেখতে তখন বললাম, এই কি হয়েছিল তোর? তোর চোখ এত লাল হয়ে গেছে, কি হয়েছে? তখন ও সেই কথা বলার ওর মানে আটফাট বদলে গেছে, ওর কথা বলার অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে। ও না অন্যরকম ভাবে কথা বলছে, আর কথাটা এরকম ভাবে বলছে, কথাটার সাথে খুব ভালো করে রিলেট করতে পারছি। সেটা হচ্ছে আমাদের যেই বন্ধুকে এক্ষুনি কাটে পোড়ানো হবে, ঠিক সেই বন্ধু, ঠিক হ্যাঁ সেই বন্ধু যেরকম ভাবে কথা বলতো ওই রকম ভাবে কথাটা বলছে। আমাদের তখন কারোর বুঝতে বাকি রইল না যে এখানে অ্যাকচুয়ালিও ওর সাথে কি ঘটছে। যাই হোক, কোনো রকমে আমরা আমাদের বন্ধু সেই ডেড বডি ওখানে পুড়িয়ে আমরা বাড়ি আসছি আমাদের ওই বন্ধুকে নিয়ে। বাড়ি যখন আসলাম তখন ওর বাড়িতে দিয়ে আসি। ও বললে, আরে তোরা যা না, আমি চলে যাব, যা না, এত কেন ভয় পাচ্ছিস? একটা লাশ কাটতে পারি, আমার নিজের বন্ধু হতো, আর আমি একা একা বাড়ি যেতে পারবো না? কিন্তু আমরা বললাম, না না তুই চল, তোর কি বেশি খাওয়া হয়ে গেছে, তোকে বাড়ি দিয়ে আসি। বাড়িতে দিয়ে আসার পর সকালবেলা ওর মা আমাদের বাড়ি আসে, এসে বলে যে, আচ্ছা বাবা, কালকে রাতের বেলা তোরা তো ওই পাড়ার তোদের বন্ধুকে পোড়াতে নিয়ে গেছিলিস, ওখানে কি হয়েছে রে? তখন বললাম, কই কিছু হয়নি তো। বললো, না রে, আমার ছেলেটা না কিরকম ভাবে কথা বলছে, ওর ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, একা একা হাসছে, আর চোখগুলো কি লাল ওই ঠিকরে বেরিয়ে আসছে। কেন রে এরকম লাগছে? ওকে ওরকম দেখতেই না, পুরো মুখটা না পরিবর্তন হয়ে গেছে। তখন আমরা বললাম যে, কাকিমা মিথ্যা কথা বলবো না, কালকে লাশ কাটা ঘরে এরম এরম হয়েছে। ও বলল যে 4 বছর নাকি ও কোথাও কলকাতায় কাজ করেছে হসপিটালে, বডি কাটতো, তো ওর জন্য ডাক্তার ওকে পারমিশন দেয়, ও সেই আমাদের বন্ধুর বডি কাটে। তখন ওর মা বলছে, হে ভগবান, এসব কি শুনছি, ও কবে কাজ করেছে? আমি বললাম, জানি না। তারপর ওর মা আমাদেরকে বলল যে, বাবা তোরা একটু আমার সাথে চল, বাবা আমি একা একা কি করব বল, তুই তো জানিস তোর কাকুর অবস্থা খুব একটা ভালো না, শরীর খারাপ, তোরা একটু বাড়িতে চল। আমরা সকালবেলা সব সবাই ওর বাড়িতে যাই, যে দেখলাম ওর ঘরে বসে রয়েছে। সে বসা কি, খাটের মধ্যে হাত পা ছড়িয়ে সে রাজাদের মতো বসে রয়েছে। তখন আমি বলে, পাগলামি করছিস কেন, কি হয়েছে? চোখগুলো ওরকম লাল লাল বড় বড় হয়ে রয়েছে কেন? উমা, ওর না সেই অ্যাটিটিউডই আলাদা, ও কথা বলছে অন্যরকম, পুরো কথার মধ্যে আমাদের সেই বন্ধু যাকে কাল রাতে পুড়িয়ে এসছি সেই বন্ধুর গলার আওয়াজ শুনতে পাচ্ছি। মানে ও তো কথা বলছে, ওর কথার সাথে মনে হচ্ছে আর একটা কেউ কথা বলছে, একসঙ্গে এক কথা যদি দুজন কেউ বলে যেরকম লাগে ঠিক সেম ওরকম লাগছে। একটা মানুষের মুখ থেকে 2 রকমের ভয়েস বেরোচ্ছে। আমরা তখন বিষয়টা বুঝতে পারি। তখন তড়িঘড়ি ওকে কোনো রকমে গাড়িতে তুলে জোর করে একটা সামনেই আমাদের মাজার ছিল, সামনে বলতে তাও বাড়ি থেকে 30-35 মিনিট লাগে যেতে, ওখানে নিয়ে যাই। ওখানে ওকে যখন নিয়ে যাই, সেই মাজারের যে মল্লি সাহেব ছিল সে সাথে সাথে দেখা মাত্রই ওকে বলছে, এই মাজারে নিয়ে আসবে না, ওকে মাজারে ঢোকাবে না, ওখানেই রাখো, ওকে ওকে ওখানেই ধরে রাখো, মাজারে আনবে না। আমরা সবাই তখন বললাম, কেন মাজারে আপনার কাছে নিয়ে আসলাম, আপনি একটু দেখেন না, ও কালকে রাতের বেলা এরকম সব বললাম। শুনলো, শুনে বলছে, আমি কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, তোমরা ওকে নিয়ে, আমি একটা জায়গার কথা বলছি, ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে গেলে ওকে চিকিৎসা করাতে পারবে। তখন আমরা জানতে চাই, তখন উনি বললেন যে, আমি এসব কাজ করতে পারবো না, ওর মধ্যে যে ঢুকে রয়েছে আমি ওকে এখন ছাড়াতে পারবো না। তুমি ওকে আমাদের ওখানে এক জায়গার ঠিকানা দেয়, সেটা হচ্ছে কালী মায়ের, উনি হচ্ছে তন্ত্র সাধক, কালী মায়ের উনি মন্দিরে পুজোও করেন। তো উনি নেই, বাছা নেই, উনি মারা গেছেন। ব্যারাকপুরে একটা সময় উনি খুব ভালো নাম করা মানে মানুষ ছিলেন, মানে তন্ত্র সাধনা করতেন কালী মায়ের। ওনার কাছে পাঠায়। এইবার যখন ওনার কাছে পাঠায়, আমরা গাড়ি করে নিয়ে যাই। এবার কি, ওনার যে বাড়িটা, সেই তন্ত্র সাধকের বাড়িটা হচ্ছে অনেকটা গলির ভেতরে, সেই গলির ভেতরে আবার কোনো গাড়ি ঢোকানো যাবে না, অনেকটা সরু রাস্তা। এবার যখন ওইখানে আমরা নাবি, বিশ্বাস করবে না, সেই কালী সাধক তান্ত্রিক উনি ওই গলিতে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখে তখন ভাবছি, এ ভগবান, গেরুয়া কালারের ড্রেস পোশাক পরে রয়েছে, লাল রঙের তিলক টানা, বোঝা যাচ্ছে উনি কালী মায়ের, ওনার মানে চেহারার বর্ণনা দিয়ে পাঠিয়েছে, আমরা জানি না বলে। তো আমরা ভাবছি, বাবা
উনিও কি বলবে যে আমিও ওকে ঠিক করতে পারবো না, অন্য কোনো জায়গায় নিয়ে যাও? মানে আমাদের তখন এইটা কৌতূহল হচ্ছে যে ওকে এরকম ঘোরাতে ঘোরাতে তো ও কি নিজেকে ক্ষতি করে ফেলবে জানি না, ওকে ধরে রাখা যাচ্ছে না। সেই যে তন্ত্র সাধক উনি তখন ওই ঠিক রাস্তার মোড়ে যেখান থেকে ওকে ঢোকাবো, গাড়ি দিয়ে নেবে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। বলছে, কিরে আমার কাছে এসছিস? কিরে চল, কেন জ্বালাচ্ছিস? হ্যাঁ, তুই তো নিজেই সুসাইড করেছিস, তুই নিজে মারা গেছিস, তুই তাহলে ওকে কেন ধরে রেখেছিস? চলে যা ওর গা দিয়ে। আমরা সব মানে আমরা তো বুঝতে পারছিলাম যে ওর মধ্যে কিছু একটা আছে, ও অস্বাভাবিক কিছু করছে। কিন্তু যখন ওই তন্ত্র সাধক, কালী সাধক ওরকম করে বলছে আমাদের বন্ধুকে, আমরা তো ধরে দাঁড়িয়ে আছি, আমাদের ভয় লাগছে রীতিমতো। তখন ও কিছু বলছে না, ও না মাথাটাকে এরকম করে গজরাচ্ছে, ঠিক এরকম করে গজরাচ্ছে, ঠিক আছে? ও কিন্তু কিছু করছে না। আমরা তখন ওকে ধরে রাখতে পারছি না, ওর গায়ে এত জোর। এবার কোনো রকমে ও আমাদের সাথে ধস্তাধস্তি শুরু করে দিল ওখানে। আমরা মানে সবার মনে তো সব রকম জোর থাকে না। এবার আমাদের মতো অনেকেই ছিল যারা অনেকটা মানে জুনিয়র, ওরা না হাত ছেড়ে দেয় ওর। আর যখন হাত ছেড়ে দেয় ও ওখান থেকে সোজা দৌড়ে পালিয়ে যায়। হ্যাঁ, ও ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এইবার যখন পালিয়ে গেছে তখন সেই তান্ত্রিক যে কালী সাধক ছিল, তখন সেই কালী সাধক বলছে যে, কিরে তোদের বন্ধুকে নিয়ে আসলে তো পালিয়ে গেল রে, তাহলে আমি কি করব? তখন আমরা বলছি যে আপনি যেরম করে হোক আমার বন্ধুকে আপনি রক্ষা করেন। এবার আমাদের বন্ধুর যে মা ছিল, তো বন্ধুর মা তখন কান্নাকাটি শুরু করে দেয় ওখানে রাস্তার মধ্যেই। তখন ওই তন্ত্র সাধক বলছে, তোরা সবাই চল আমার বাড়িতে আয়, গাড়ি ছেড়ে দে, আমরা ওই অটোকে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে সবাই যাই। মানে অদ্ভুত ভাবে বিশ্বাস করবে না, যখন ওনার বাড়ির উদ্দেশ্যে, ওনার বাড়িতে আমরা কোনোদিন যাইনি, ওনাকে আমরা চিনতামও না, আমাদের ওই মসজিদ থেকে বলে দেয়। আমরা যখন ওনার বাড়ির সামনে যাই তখন উনি বলছে, মাসিমা এদিকে শোনেন, মানে ওই যাকে নিয়ে এসছি তার মায়ের কথা বলছি, তার মাকে ওই তন্ত্র সাধক ডাকলো। তখন তার মা যায়, বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে বলো? বলছে কি, ওই যে দেখেছেন ওইটা আমার বাড়ি, ওই যে আমার বাড়ি। বলছে হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি আমি দেখতে পাচ্ছি বাবা, ওখানে তুমি থাকো? বলছে আমার বাড়িটা দেখতে পাচ্ছেন? আমার বাড়ির বাইরে উঠোনে কে বসে আছে দেখুন তো একটুখানি। তখন আমরা বলছি, আরে ও কোথা দিয়ে গেল? মানে আমাদের বন্ধু যাকে নিয়ে গেছি ওনার কাছে, ও যে পালিয়ে গেল, ও পালিয়ে গিয়ে ওনার বাড়িতে ও চেনে না জানে না, আগে থেকে বসে রয়েছে। ভাবো। তখন আমরা ওই তন্ত্র সাধককে বলছি যে আপনি এখানে ওকে আনলেন কি করে? তখন উনি ওই তন্ত্র সাধক, কালী সাধক যিনি বাবা, উনি বলছেন, আমার এখানে যে একবার আসে সে যত দূরেই পালিয়ে যাক, ও ঘুরে আবার নিচে থেকে আমার কাছে ফিরে আসবে, বলে উনি খুব হাসছে। তারপর বলল, তোমরা ওর কাছে যাবে না, ও গেলে পারি অনেক দুষ্টুমি বদমাইশি করবে, ওর কাছে যাবে না, তোমরা অনেক দূরে দাঁড়িয়ে থাকো একটা গাছের আড়ালে, আমি ওর কাছে যাচ্ছি। তখন আমি বললাম, ও যদি পালিয়ে যায়? বলে, ও যখন নিজের পায়ে দৌড়ে আমার উঠোনে এসে বসেছে, ওইখান থেকে পালাতে পারবে না, ওর পা আটকে গেছে। যাই হোক, উনি কাছে যান। আমরা গাছের ফাঁক থেকে, আম গাছের গোড়া থেকে মোটা একটা আম গাছের গুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছি। যখন যায় তখন ও যেতে যেতেই ওই যে তন্ত্র বাবা, যে তান্ত্রিক বাবা ছিল, উনি না একটা কিছু ফুফু দিয়ে ওর কাছে জাস্ট কিছু দেখলাম হাত দিয়ে পড়লো না, একটা মানে এমনি হাওয়ায় কিছু ছুড়লো মন্ত্র পড়ে, ও দেখলাম মাটিতে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। তখন ওকে বলছে, তুই কেন এসছিস? কেন এসছিস? তুই তো নিজে সুসাইড করেছিস, কেন মরেছিস? মা বাবার কথা মনে পড়েনি? কেন নিজের জীবন দিয়েছিস? আর আজকে কেন এই ছেলেটাকে ধরেছিস? তখন ওর মুখ থেকে সেই বন্ধুর গলার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, বলছে, আমাকে ও সেলাই করেছে, হ্যাঁ আমার শরীরও কেটেছে, আমার কত লেগেছে, হ্যাঁ ও আমার শরীরে সেলাই করেছে। মানে ওর রাগ হচ্ছে, ও কেন আমার শরীর কেটে সেলাই করেছে। তখন সেই তান্ত্রিক তন্ত্র সাধক বাবা তখন বলছে, তোকে তো করতো, কেউ না কেউ তো করতোই, তোকে তো লাশ কাটা ঘরে নিয়ে গেছে, তোকে তো কাটাই ছেড়াই হতো, তুই তো ভালোভাবে স্বাভাবিকভাবে মরিসনি, তুই তো তোর মৃত্যুর আগে নিজেকে শেষ করেছিস, তোকে তো ওগুলো করতেই হতো, তোকে ফেলে রাখতো, তোর দেহটা পচে গলে নষ্ট হয়ে যেত একটা দিনে, যা গরম, তার জায়গায় তোর ওই বন্ধুটা
ডাক্তারের পরামর্শ নিয়ে তোর সৎ কাজ করেছে, তুই ওকে ধরেছিস, যা ও শরীর দিয়ে যা, না হলে পারে তোর অবস্থা আমি শেষ করে দেবো। তারপর সেই আত্মাটা বন্ধু, আমাদেরই বন্ধুর আত্মা, সেই আত্মা তখন ওই বন্ধুর গা থেকে চলে যায়। একদম বাস্তব তোমাদের একটা ঘটনা শোনালাম, এটা আমাদের। চলো দর্শক বন্ধুরা, তোমাদের প্রথম লাশ কাটা ঘরের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এবার যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আমাদের দ্বিতীয় ঘটনাটা আসে হচ্ছে বাঁকুড়া থেকে। বলে দিদি ভাই, এই ঘটনাটা আমাদের পারিবারিক ঘটনা, বিশ্বাস না করলেও একদম বাস্তব ঘটনা। আমাদের বাঁকুড়ায় অনেক এই ঘটনাটার সাথে এখনো পর্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত আছে, প্রায় অনেকেই জানে। ঘটনাটা আমি শুরু করছি। ঘটনাটা আমাদের বলে রিমি চৌধুরী। বলে দিদি ভাই, আমার যে দাদু ছিল, দাদুর বাবার বাবা, তার জীবনের কথা বলছি, আজ থেকে প্রায় ৬২-৭০ বছর আগেকারের কথা। ওই সময় আমার যে দাদুরা ছিল, দাদুদের চালের ব্যবসা ছিল, চালের ব্যবসা। তো দাদু কি করতো, ওই চাল ট্রেনে করে তুলে নিয়ে যেত অন্যত্র দিতে, নানা রকম জায়গায় ট্রেনে করে যেত। আর গিয়ে ওখান থেকে রিক্সা, নালে পারে ভ্যান, আর নইলে পারে কিছু কিছু জায়গায় সাইকেল রাখা থাকতো। ওই সাইকেল নিয়ে দাদু সব বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে চাল দিত, চালের ব্যবসা ছিল। এরকমই প্রত্যেকবার দাদু যেত, নানা রকম সব জায়গায় জায়গায় গিয়ে ট্রেনে করে চাল নিয়ে যেত, সাথে লোকও থাকতো, নিয়ে গিয়ে সব জায়গায় চাল দিত আর টাকা তুলে নিয়ে আসতো। এটা আমার দাদুর কাজ ছিল। দাদুর সাথে দুজন থাকতো যারা চালের বস্তা ধরাধরি করতো, দাদুও করতো সাথে কাজ। এরকমই একদিন আমার দাদু ২-৩ মাস ধরে খুব চিন্তায় ভুগছে। তো আমার যে দিদিমা ছিল, তো সেই দিদিমা বলছে যে তোমার কি হয়েছে, তুমি এত চিন্তা করছো কেন? তখন বলছে অনেক মহাজনের কাছে টাকা পাই, তারা টাকা ঠিক মতো দিচ্ছে না, আর শরীরের অবস্থাও ভালো না, শরীরটাও খুব খারাপ, আর এই ব্যবসা তো আমি একাই সামলাই, আমার তো ছেলে অনেক ছোট, ছেলে মেয়ে, তো এই কাজটা তো আমাকেই করতে হবে, মাথায় চাপ থাকে গো। আর সত্যি কথা বলতে যদি আমার কিছু হয়ে যায়, পুরো মহাজনের কাছে টাকাগুলো পড়ে রয়েছে, কেউ তো জানবে না, পুরো টাকাগুলো মার হয়ে যাবে। তো এই নিয়ে সেই দাদু অনেক চিন্তায় থাকতো। তারপর একদিন ২-৩ মাস আর এইদিকে আসেনি, মানে যেখানে যেখানে চাল উনি দিতে যেতেন দোকানে, বাড়িতে বাড়িতে আসেননি। ২-৩ মাস পর একটু শরীর ভালো হয়, তখন উনি একাই চাল নিয়ে না মহাজনের কাছে টাকা তুলতে বেরিয়ে আসে। এবার উনি নানা রকম জায়গায় যায়, গিয়ে 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 টাকা তুলে নিয়ে যখন উনি একটা জায়গা থেকে টাকা তুলে উনি দুপুর বেলার দিকে যখন বাড়ি ফিরছে, তখন ওনাকে কিছু ডাকাত, ওই সময় কিন্তু চোর ছিল না, ওই সময় চোর ছিল না, ওই সময় ছিল ডাকাত, কিছু ডাকাত ওনাকে ধরে। দুপুর বেলা যখন ধরে, উনি একটা গাছতলায় বসেছিল, মানে গরম লাগছে তো দুপুর বেলা, আর উনি বাড়ি থেকে মুড়ি বাতাসা নিয়ে বেরোতো, মুড়ি বাতাসা ওই টিফিন কারি করে আনতো, খেত, আর কোনো জায়গা দিয়ে নালে কারোর বাড়ি দিয়ে জল চেয়ে উনি খেয়ে নিত। আর ওই সময়টা তো লোক সংখ্যা ছিল না, অনেক লোক কম, আর তখন আর কে কাকে দেখছে। আর ওই সময় দুপুর বেলা দাদু এরকম বসে রয়েছে। এবার ওই ডাকাত দল এসে দাদুর কাছ দিয়ে টাকা চায়। তখন দাদু বলছে টাকা তো আমার কাছে নেই। বলছে না, আমরা শুনেছি তোর কাছে টাকা আছে, আমরা জানি তুই টাকা তুলে নিয়ে যাচ্ছিস মহাজনের বাড়ি থেকে, যা তোর কাছে টাকা আছে দে, নালে তোর আজকে প্রাণ যাবে। দাদু তখন বলছে আমার কাছে কোনো টাকা নেই, আমি দেবো কোথা দিয়ে, তোমরা ব্যাগ দেখো। এবার দাদু কি করতো, ওই যে ব্যাগ থাকতো, ব্যাগের নিচটা একদম থাকতো চাল, ঠিক আছে, বলতো স্যাম্পেল দেখাতে হবে, ঠিক আছে, যদি কেউ জিজ্ঞাসা করতো, চাল থাকতো, তার উপরে থাকতো টাকাগুলো, ঠিক আছে, পোটলা পোটলা কত সাদা চিন কাগজে, ওর মধ্যে টাকা রেখে ওই পোটলার মধ্যে চাল ভরতো, ভরে মুখগুলো বেঁধে দিত, মানে কেউ যদি ওই পোটলাও দেখে ভাববে চাল ভরা। এইটা উনি করতেন।
তো সেই দিনও সেরম করে এসছে। এবার যে ডাকাত দল তারা বলছে দেখি তোর কাছে টাকা নেই যখন, তোকে ভালো করে আমরা খুঁজে দেখি। এবার সারা শরীর খুঁজে দেখে, দেখে হ্যাঁ 20-25 টাকা পড়ে রয়েছে। বলছে হ্যাঁ এই টাকা দিয়ে কি হবে, সত্যি করে বল তোর টাকা কোথায়। বলছে আমার কাছে বিশ্বাস করো তোমরা, আমার কাছে টাকা নেই, তোমরা দেখো টাকা কোথায়। এবার যে ধনিক উনি অত মহাজনের কাছে টাকা তুলে তুলে নিয়ে যেত, আর তখন তো ডাকাতি হতো প্রায় সবাই জানে, তো সেরকম ভাবেই কিন্তু একদম বন্দোবস্ত করে লুকিয়ে রাখা। কিন্তু যখন ডাকাত দলের সাথে হাতাহাতি হচ্ছে, যে ওদের কাছে টিপ ছিল আগে থাকতে, বুঝেছো বিষয়টা হচ্ছে ওরা আগে থেকে জানতো যে টাকা নিয়ে যাচ্ছে, কেউ কোনো মহাজনই হয়তো দিয়ে দিয়েছিল টিপ, এরকম হবে। এটা পুলিশ কেসও হয়েছিল, ঠিক আছে, এটা বিশাল বড় একটা ঝামেলা হয়েছিল ওই সময়। তারপর যাই হোক ওই হাতাহাতি করতে করতে তখন ওই দাদুকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। আর যখন ধাক্কা মেরে ফেলে তখন দাদুর হাতে ছিল ব্যাগটা, আর দাদু ব্যাগটাকে নিয়ে রাস্তায় চিত হয়ে পড়ে, আর পড়তেই ওই ব্যাগ থেকে পুরো ছিটকে গিয়ে প্যাকেট ছিঁড়ে টাকা বেরিয়ে যায়। আর যখন ওই টাকা বেরোয় ডাকাত দল দেখে, তখন বলছে এই একটা বাজে নোংরা গালাগালি দিয়ে বলছে এই তোর কাছে এত টাকা তুই দিচ্ছিলিস না, হ্যাঁ। তখন দাদুও ছাড়বে না, দাদুর বাবা মাথায় 2-3 মাস ধরে চিন্তায় পড়েছিল। দাদু ভাবছে মহাজনের কাছে টাকা তুলতে হবে, এত টাকা পড়ে রয়েছে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা, বুঝতে পারছো। এবার সেই টাকা কেউ দেয় বলো তো, সেই দাদু তো কোনো মতে দেবে না। দাদু হাত জোর করছে যে এই টাকা আমার নিও না, এখানে আমাকে অনেক কাউকে টাকা দিতে হবে, নিলে পরে আমার পুরো সংসারটা শেষ হয়ে যাবে, তাদের সংসার শেষ হয়ে যাবে, আমার এই ব্যবসার সাথে অনেক মানুষের পেট জড়িত আছে, তোমরা আমার কাছে টাকাটা নিও না, অনেক করে হাতে পায়ে ধরে। কিন্তু ওরা শুনিনি, না শুনে তখন ওই যখন ওরকম হাতে পায়ে ধরছে, ভাবছে দুপুরবেলা, তখন অত লোক নেই, এবার জানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে তো লোক চলে আসবে, জড়ো হয়ে যাবে, ডাকাত ডাকাত করে চিৎকার পারবে। ওর জন্য তখন কি করে, ওই দাদুকে চুপ করানোর জন্য ওরা তখন হাতের সামনে রাস্তায় পড়ে থাকা ইট দিয়ে ওই ডাকাত দলের একজন দাদুর মাথায় আঘাত করে, আর সাথে সাথে দাদু মাটিতে লুটিয়ে পড়ে। দাদু কিন্তু ওখানেই মারা যায়, ওইখানেই মারা যায়। তারপর ওই দাদু যেইখানে মারা যায়, দাদুর কিন্তু বাড়ির লোক কেউ জানতে পারেনি যে দাদু মারা গেছে। এবার সবাই কিন্তু ওই সময় তো থানা পুলিশে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, আর তখন তো শিক্ষিত ছিল না, লোকে পুলিশ থানাতে তখন ভয় পেত। এবার ভাবছে বাড়ির লোক কোথায় গেল কোথায় গেল, সব জায়গায় খোঁজ করেছে, কোনো মতে কিছু হদিশ পাচ্ছে না। এরকম সময় প্রায় 2 থেকে 3 মাস পর এবার ঘটনাটা শোনো। একজন গাড়ি চালক, একজন, সে ঘুরতে 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 ঘুরতে, বলে না ভাগ্যের যখন খারাপ সময় থাকে না, তখন কোথা থেকে কি হয় কিছু বোঝাই যায় না। সে ঘুরতে ঘুরতে যায় ওইখানে যেইখানে ব্যবসায়ী 2 মাস আগে মারা যায়। এবার সে কিন্তু জানে না, সেই গাড়ি চালক, সে লরি চালাতো, সে ওখানে গিয়ে বাথরুম করে। আর যখন বাথরুম করে, বাথরুম করার সাথে সাথে সেই যে ব্যবসায়ী তার শরীরে চলে আসে। এবার তাকে নিয়ে তার বাড়ির লোক, তার গ্রামের লোক সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে যে তার মধ্যে অন্য জিনিস ঢুকে গেছে। সে শুধু কি করতো, সেই লরি চালক, সে তো লরি চালায়, সে বাড়িতে এসে শুধু বসে বসে ভাবতো এর কাছ দিয়ে এত টাকা নিয়েছি, এই টাকাটা ওরা নিয়ে চলে গেল, এর কাছ দিয়ে এই মহাজনের কাছ দিয়ে চাল দিয়েছিলাম 25 কেজি, এর কাছে এত টাকা পেলাম, টাকাগুলো নিলাম, ডাকাত নিয়ে চলে গেল। এইরকম ঘরে বলতো, বাড়ির লোক বলতো ডাকাত নিয়ে চলে গেছে, চাল দিয়েছে, এ কি রে বাবা, ও তো চালায় লরি, এ আবার কি। সন্দেহ হতে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেই তান্ত্রিক যখন বলে যে তোর শরীরে এমন একটা জিনিস রয়েছে যে এত সহজে যাবে না, ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, মানে যে ব্যবসায়ী ওই চালকের শরীরে ঢুকে গেছে। অনেক করে সেই তান্ত্রিক নিজের ক্ষমতা দেখিয়ে তার শরীর থেকে বের করানোর জন্য রাজি হয়, কিন্তু সেই ব্যবসায়ী যে মারা যায় সে একটা শর্ত রাখে। সে বলে আমি শরীর দিয়ে চলে যাব, ওকে ছেড়ে দেবো, কিন্তু তার বিনিময়ে ওকে একটা কাজ করতে হবে, তবেই আমি ওকে ছাড়বো, মানে ড্রাইভারকে কাজ করতে হবে, তাহলেই সেই ব্যবসায়ীর আত্মা চলে যাবে। তখন বাড়ির লোক সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ করবে, আপনি বলুন কি কাজ করবে, আপনি আমাদের বাবাকে, কেউ বলে স্বামীকে ছেড়ে যান। তখন সেই ব্যবসায়ী ওর শরীরে ঢুকে রয়েছে, তো সে ওই দাদার মানে সেই গাড়ি চালকের মুখ থেকেই বলাচ্ছে যে আমার বাড়িতে গিয়ে
আমার বাড়িতে গিয়ে বলতে হবে যে আমি এখানে আজ থেকে 2 মাস আগে ডাকাত ধরে আমি মারা গেছি, আর কিছু দোকানে আমার টাকা এখনো পড়ে রয়েছে, ওই টাকাগুলো সব দোকান থেকে, মুদিখানা দোকান থেকে তুলতে হবে, চালের টাকা তুলে সেগুলো আমার পরিবারের কাছে দিয়ে আসতে হবে, তাহলে আমি ওর শরীর দিয়ে যাব। তখন সেই তান্ত্রিক বলে তাহলে তোমার বাড়ির ঠিকানা বলো, সেই ঠিকানা বলে, তখন বললো তাহলে তুমি চলে যাও, সেই ড্রাইভার করে দেবে। বলছে না, আমি ওর শরীরেই থাকবো, ও পুরো টাকা সব দোকান থেকে তুলে আমার বাড়িতে দিয়ে আমার বউ বাচ্চাকে সত্যি কথা বলে আসবে, ওরা জানুক, আর ওরা যেন আমার সৎ কাজ করে। সৎ কাজ বলতে আমার তো দেহ শেষ হয়ে গেছে, কিন্তু ওরা যেন বাড়িতে আমার জন্য পুজো দেয়, কীর্তন দেয়, আমার আত্মা যেন শান্তি পায়। তো সেই ড্রাইভার দাদা কথা মতো সেরকমই করে, তার বাড়িতে মহাজনদের কাছে টাকা তুলে সব টাকা পয়সা দিয়ে তার বাড়িতে জানিয়ে আসে। তো দর্শক বন্ধু, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো? দুটো ঘটনাই কিন্তু দারুণ, আর ঘটনা দুটো কিন্তু একদম বাস্তব। যেতে যেতে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই ঘটনা শেয়ার করো। আর আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যে কোন ঘটনাটা তোমাদের বেশি ভয় লেগেছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।